সবুজ দেশে মরুর তাপ, ভয়াবহ গরমে গ্রাম শহরে ওষ্ঠাগত প্রাণ। সতর্কতা বাড়ল আরও 3 দিন। যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী। নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ। অব্যাহতির দেয়ায় পরদিনই কায়সার কামালকে এক হাত নিলেন খোকন, বললেন আওয়ামী লীগের এজেন্ট। দল থেকে বহিষ্কারের দাবি, ভাঙনের মুখে বিএনপির আইনজীবী ফোরাম। রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির, বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী দেশটি। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী। তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও 3 দিন। এদিকে রোববার হিটস্ট্রোকে রাজধানী, বাগেরহাট, ঝিনাইদহ ও রাজশাহীতে 4 জনের মৃত্যু হয়েছে। বৈশাখের শুরু, তাপমাত্রার পারদ বাড়ছে ক্রমাগত। নগর জুড়ে স্বস্তির লেশ মাত্র নেই। শ্রমজীবী থেকে কর্মজীবী, তীব্র তাপপ্রবাহে সবাই নাজেহাল। সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল কিছুটা মেঘের উপস্থিতি, তাই অন্য দিনের তুলনায় অনেকটা ধীরে ধীরেই বেড়েছে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ভুগিয়েছে ঘর থেকে বের হওয়া মানুষদের। গরম তো প্রচুর, গাড়ি চালার খুব সমস্যা হয়ে যাচ্ছে। গরমের জন্য রিক্সা চালাতে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে যায়। প্রস্রাব করে জ্বালা পড়া শুরু করে দেয়, আর শরীর মানে ওই ধুলামেলাতে চুলকানির মতো হয়ে গেছে। অসহনীয় তাপে রাজধানীর সব হাসপাতালেই বেড়েছে রোগীর আনাগোনা। শুধু ছোট শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গরমের কারণে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে অফিসে আসতে পারি না ঠিক মতো। জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা কাল থেকে একই। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিসও। হিট অ্যালার্ট বাড়িয়েছে আরও 3 দিন। কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। 8 থেকে 10 দিনের মধ্যে লঘুচাপ ও নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরম, এর মধ্যে ঘরের বাইরে বের হওয়াটাই দায়। তাই চিকিৎসকরা বলছেন এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয়। আর যদি বের হতেই হয় তবে তাকে অবশ্যই পরিধান করতে হবে পাতলা এবং সুতি কাপড়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার বিকেল 3টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। বিশেষের নামাজে 3 শতাধিক মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। কার কাছে যাব মাওলা? হে আল্লাহ, এতগুলো মানুষ, হে আল্লাহ আপনার বান্দা, হয়তো নাফরমানি আমরা করি, আমরা গুনাহ করি মাওলা। হে আল্লাহ, তারা এই ঘোরতর রোদের মধ্যে, হে আল্লাহ। এদিকে বৃষ্টির আশায় কুষ্টিয়াতেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে নামাজে অংশ নেয় শিশু, বৃদ্ধ সহ 2 শতাধিক মুসল্লি। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদ। এছাড়া দাবদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য পটুয়াখালীর রাঙাবালিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মসজিদ নূর জামে মসজিদ মাঠে নামাজে অংশ নেন স্থানীয়রা। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মোহাম্মদ আল আমিন ইউনুস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। তপ্ত রোদে পুড়ছে ক্ষেতের ফসল। ধান, ফল সহ ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের।
এমনকি গরমে রেণু পোনা উৎপাদনও প্রায় বন্ধের পথে। ক্ষতির মুখে কৃষক ও মৎস্য চাষিরা। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুড়ে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না, মাটি শুকিয়ে যাচ্ছে, মেশিন গালারা পানি দিতে পারছে না। পানির প্রচন্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কমে। এবার অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কেনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। ফাইটে খোরা খোরা যাচ্ছে, কিভাবে আমরা উৎপাদন করবো? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। সোমবার বিকেল 5:30টার দিকে শহরে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। এতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে। প্রায় 30 মিনিটের বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা কমে আসে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে 2013 সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এবার নবম আসর বসল ঢাকায়। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন 104টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লালগালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধবিমান এসকর্ট মহড়ায় পথ দেখিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়। সোমবার বিকেল 5টায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2 দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে। বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতীয় সঙ্গীত বাজিয়ে 3 বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে। ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন 3 বাহিনীর গার্ড। পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয়। লাল গালিচায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদ আল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা। এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে। হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ আল থানি। মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী কাতার। এছাড়া বন্দর করিডোর তৈরি সহ পণ্য পরিবহন নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সন্ধ্যায় কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেন কাতার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে ঢাকার বাণিজ্য দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর দোহার নেতৃত্বে ছিলেন কাতারের বাণিজ্য শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সালমান এফ রহমান জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে ঢাকার দেয়া প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি দেশ কাতার। বাণিজ্য প্রতিমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যেটাতে তারা খুবই ইন্টারেস্ট দেখিয়েছে। সেটা হলো যে আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বন্দর করিডোর হিসেবেও ভাবছে বন্ধুপ্রতিম দেশটি। তারা ট্রেডিং করিডোর গুলি দেখতেছে, তো তারা বলতেছে যে হ্যাঁ, আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই, তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডোর যদি আমরা ক্রিয়েট করতে পারি, মানে ট্রেডিং করিডোর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডোর তৈরি করা যায়। তবে বৈঠকে জ্বালানি তেল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দুদেশের আগ্রহ রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ ও ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ড সুকুক নিয়ে বড় পরিসরে কাজ করার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে। সোমবার সকালে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সেনা ও সীমান্ত রক্ষীদের ফেরত পাঠানো হবে 25 এপ্রিল। ওই দিনই ফিরবেন মিয়ানমারে কারাভোগ করা 153 বাংলাদেশি। 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে থাইল্যান্ডে। 24 থেকে 29 এপ্রিল 6 দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউনেস্কাপের 80তম অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হবে। পাসপোর্টধারীদের জন্য ভিসা বাহুতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 144 জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে ভোগ দিয়েছিল।
তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ 24শে এপ্রিল অর্থাৎ পরশুদিন, এবং 25শে এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তো নানা বিষয় নিয়ে আলোচনা হবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে সহকর্মী শিবলি আল সাদিকের কাছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতে শারজা হামরিয়া সমুদ্র বন্দরে অবশেষে নোঙর করেছে এমভি আব্দুল্লাহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। আপনারা জানেন সোমালিয়া জলদস্যুদের কবল হতে গত 14 এপ্রিল মুক্ত হয়ে সেটি সংযুক্ত আরব আমিরাতের পানে রওনা দেন এবং গতকাল রবিবার 2:30 সেটি সংযুক্ত আরব আমিরাতের অধুরে বহিনোঙ্গরে নোঙ্গর করেছিলেন। কিন্তু নানান আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেটি আজকে সন্ধ্যা 6টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের শারজা হামিরিয়া অঞ্চলে নোঙ্গর করেন এবং হোটেলে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের এই হোটেল থেকে বাংলাদেশ মিশন কর্মকর্তারা মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে তারা একটা মিটিং করে এখান থেকে সন্ধ্যা 6টার দিকে রওনা দেন নাবিকদের বরণ করার জন্য। সন্ধ্যা 6টায় সেরা জাহাজে পৌঁছলে নাবিকরা অনেকটা আবেগ আপ্লুত ছিল এবং মালিক পক্ষকে জড়িয়ে ধরে অনেকে কান্নাকাটি করেছিলেন। সেখানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ এবং 15 জন একটা প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আপনারা জানেন এই যে বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নাবিকদের কিন্তু দুবাই আনা সম্ভব না। তারা মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা এই যে নাবিকরা যেখানে আছেন সেখান থেকে পরবর্তী কর্মসূচিগুলো সেরে তারা পরবর্তী গন্তব্যে তারা রওনা দিবেন। আমরা এটুকুই জানতে পেরেছি যে 2 জন নাবিক সেখান থেকে উড়োজাহাজে করে বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল। আপাতত সেই 2 জন নাবিক উড়োজাহাজে করে বাংলাদেশে যাচ্ছে না, তারা 23 জনেই একসাথে বাংলাদেশে ফিরবেন বলে অঙ্গীকার করেছেন। সেই হিসাবে মালিক কর্তৃপক্ষ বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন তাদেরকে সুস্থভাবে কিভাবে পৌঁছানো যায়, বাংলাদেশে পৌঁছানো যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছেন। আরেকটা বিষয় জেনে রাখা উচিত, সেখানে যখন তাদেরকে বরণ করতে যান সেই সময় একজন ডাক্তার সাথে নিয়ে যান এবং সেই ডাক্তার সেখানে থাকবেন এবং সেই ডাক্তার তাদের চিকিৎসা সেবা নেবেন এবং অন্যান্য বিষয় খবর রাখার জন্য মালিকপক্ষের লোকজন সেখানে রয়েছেন। আমার কাছে এই এমভি আব্দুল্লাহ প্রসঙ্গে সর্বশেষ তথ্য ছিল এটি। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সরাসরি ছিলাম সংযুক্ত আরব আমিরাতে। অব্যাহতি পাওয়ার পরদিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুধু সমালোচনাই নয়, কায়সার কামালের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে। ভাঙনের মুখে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অব্যাহতি পাওয়ার পরদিনই ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার আইনজীবী সমিতির 1 নম্বর হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, দলের আইন সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে। খোকনের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেন তিনি। তার নির্দেশেই বসেন আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে। তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান, উনি তো কিছু বলেনি। কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র প্রশ্ন আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি খোকন। এদিন কায়সার কামালের অতীতের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। সে হলো একটা কুলাঙ্গার, একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত,
এত নৈতিক স্খলন, সেগুলো কিভাবে নেতা হয়? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবার নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ মাত্র 4টি পদে জয় পায় তারা। ভোটে অনিয়মের অভিযোগ এনে বিজয়ী 4 জনকে দায়িত্ব না নিতে চিঠি দেয় আইনজীবী ফোরাম। ফোরামের এ সিদ্ধান্ত অমান্য করে 4 এপ্রিল সভাপতির দায়িত্ব নেন খোকন। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় রোববার ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত নেওয়ার 4 দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামার কথা জানালো দুদক। সংস্থাটির সচিব জানান, বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টের রিট এবং দুদকে আবেদন করেন 2 আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন এক আইনজীবী। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক। এতে বলা হয়, গণমাধ্যমের রিপোর্ট দেখে গত 18 এপ্রিলই বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। তাহলে 5 দিন কেন নিশ্চুপ ছিল দুদক? ঈদ উল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন। তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল। দুদক সচিব জানান, গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলে দাবি করেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ থাকলেও সরকারের সঙ্গে নানা খাতে সহযোগিতা বাড়াতে উন্মুখ ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে এক আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত বলেন, বিশ্বের নানা অস্থিরতায় রোহিঙ্গা সংকটের গুরুত্ব কমলেও ইইউতে এখনও যথেষ্ট গুরুত্ব রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত 8 মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে উল্লেখ করা হয় 7 জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না, নির্বাচনে ছিল না প্রতিযোগিতামূলক পরিবেশ। এই প্রতিবেদন প্রকাশের 1.5 মাসের মাথায় সোমবার দৈনিক আমাদের সময়ের আয়োজনে এক আলোচনা সভায় উপস্থিত ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তবে এদিন ইউরোপিয়ান ডেলিগেশনের প্রধান বলেন, ইইউ পর্যবেক্ষকদের সুপারিশ সরকার ও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। নির্বাচন ঘিরে নানা পর্যবেক্ষণ থাকলেও ইইউ সামনের দিনে সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। We are now in a phase of future-proofing our relation with Bangladesh. That means engaging on all fronts. It means engaging on political issues. It means engaging on commercial issues. It means being supportive on Rohingya. It means collaboration on climate change, migration. This is a very important partnership. It's an indispensable relationship, and we are working on all fronts with this government to our mutual benefit. বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ার কারণে রোহিঙ্গা সংকট দৃষ্টি হারাচ্ছে। 2023 সালে প্রস্তাবিত অর্থের 50% মেলেনি। তবে ইউরোপীয় ইউনিয়নে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানান রাষ্ট্রদূত। Instability in many countries, and that is taking both attention in terms of media but also political attention. We're trying to keep the flame alive for the Rohingya crisis, and it is still a crisis. It's paradoxically, I think the situation in Myanmar and the instability and the violence and the conflict is redrawing attention to the whole situation. এদিকে জিএসপি প্লাসে উত্তরণের শর্ত পূরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। এছাড়া অবৈধ অভিবাসীর বদলে বৈধ পথে ইউরোপ যাওয়ার দিকে জোর দেন চার্লস হোয়াইটলি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে শ্রম আইনের আরও সংশোধন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেড ইউনিয়নের অধিকার ও দায়ী মালিকদের জরিমানা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে দেশটির সফররত প্রতিনিধি দল।
সোমবার বিকেলে সচিবালয়ে এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল 11 দফা তুলে ধরেন। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোনো দেশ কি বলল সেটা বিষয় না, বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার দেখবে। তবে মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলো আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার চেয়ে বেশি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে $100 ছাড়াতে পারে। oilpress.com-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $140 পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে এমন অস্থিরতায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দামও, সেই সঙ্গে স্বর্ণ ও অ্যালুমিনিয়ামের দামও বাড়তে পারে হু হু করে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী ও জ্বালানির বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের রপ্তানিকারকরা প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করে, যা বৈশ্বিক ব্যবহারের 1/5। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইরান ইসরায়েল উত্তেজনা জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত করলে ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়ে যেতে পারে। আবার ইরান হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিলে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়াতে পারে $120 থেকে $130। বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সোসিয়েতে জেনারেলের হিসাব অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি তা পৌঁছতে পারে $140 পর্যন্ত। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি মাসের শুরুতে বেড়ে 6 মাসের মধ্যে সর্বোচ্চ উঠলেও ইসরায়েলে ইরানের হামলায় তেমন ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ না হওয়ায় তা আবার নেমে যায়। উত্তেজনা বৃদ্ধি পেলে আবারও তা বাড়বে বলে মত বাজার বিশেষজ্ঞদের। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম বৃহৎ সদস্য দেশ ইরান। দেশটি প্রতিদিন 30 লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যাহত হবে দেশটির উত্তোলন ও রপ্তানি দুই, যার প্রভাব পড়বে বিশ্ব বাজারে। ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণে 2022 সালের 24 ফেব্রুয়ারি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, যা ছিল গত 7 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের সঙ্গে এবার যোগ হয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতায় শুধু জ্বালানি তেলই নয়, দাম বাড়বে প্রাকৃতিক গ্যাস, সোনা ও অ্যালুমিনিয়ামেরও। সেই সঙ্গে বিশ্বব্যাপী শেয়ার ও সূচকের দরপতন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ঘুরে দাঁড়াচ্ছে ইতালির অর্থনীতি। গ্রীষ্মের শুরুতে প্রবাসী বাংলাদেশিরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, অনেকে প্রসার ঘটাচ্ছেন পুরনো ব্যবসার। দেশটিতে বেশিরভাগ বাংলাদেশের প্রধান ব্যবসা গ্রোসারি শপ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলোর কথা মনে করে এখনো ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আটকে ওঠেন। ওই সময়ে নিদারুণ অর্থে কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন। গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙ্গা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। বলছেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। করোনার পরে প্রবাসী বাংলাদেশিরাও এখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ওপেন করছি এবং বেশ বাংলাদেশ কমিউনিটি বেশ স্বাবলম্বী হচ্ছে। আমাদের ব্যবসা যেভাবে বাড়ছে, আমাদের বাংলাদেশিদের কর্মস্থান বাড়বে এবং দেশের রেমিটেন্সও বেশি যাবে এবং দেশের উন্নত হবে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। আমরা যদি অতীতে ফিরে যাই, আমরা আজকের অবস্থান স্বপ্নের মতো বাংলাদেশিদের জন্য। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসার সাথে জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো তৃতীয়বারের মতো বিশাল বৈশাখী মেলা ও ঈদ পুনর্মিলনে। হাজারো প্রবাসী আর ইতালীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈশাখী মেলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি আয়োজকরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব আর অফুরন্ত ভালোবাসা। রোববার ছুটির দিনে ইতালির ভ্যানিসে ভ্যানিস বাংলা মিউজিক স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। এতে হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন। ভ্যানিসের মার্ঘেরা এম্মার খোলা পার্কে বৈশাখী মেলা উদ্বোধন করেন ভ্যানিস সিটি কর্পোরেশন মার্ঘেরার মিউনিসিপ্যাল প্রেসিডেন্ট তেধর মার্লের। প্রবাসের মাটিতে তৃতীয়বারের মতো নিজেদের সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি আয়োজকরা, খুশি প্রবাসী বাংলাদেশি দর্শক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে শত শত বাংলাদেশিরা দেশীয় সাজসজ্জে এবং দেশীয় রূপে ঐতিহ্যে মেতে উঠেছে। শত শত শিশুরা এখানে আনন্দ উপভোগ করছে। আমরা বাংলাদেশের ইমেজ পাচ্ছি। বৈশাখে এসে আমার খুবই আনন্দ লাগছে। বাংলাদেশের বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। এখানে অসংখ্য শিশু ও নারী অংশগ্রহণ করেছেন। এতে ইতালিতেও বিকাশ লাভ করবে বাংলা সংস্কৃতি। ভেনিসের স্থানীয় শিল্পীদের সঙ্গে ইতালির বিভিন্ন শহরের শিল্পীদের মন মাতানো সঙ্গীত মাতিয়ে রাখে মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বাড়তি আয়োজন ছিল বাঙালি খাবারের অসংখ্য দোকান ও ঐতিহ্যবাহী বাঙালি তৈরি পোশাক শিল্পের অনেকগুলো স্টল। প্রবাসী নিজস্ব সংস্কৃতি এভাবে বারবার তুলে ধরা জরুরি মনে করেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিরা। সময় সংবাদ, ইতালি। অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল বৈশাখী মেলা। কর্মদিবসে ছুটি না থাকায় দেশটির প্রতিটি শহরেই পহেলা বৈশাখের সব আয়োজন করা হয় সাপ্তাহিক ছুটির দিনে। এবার ঈদের কাছাকাছি সময়ে হওয়ায় সবার আনন্দ ছিল দ্বিগুণ। সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওয়ালি পার্কে এবছর যৌথভাবে মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় উদ্যোক্তারা পরিবেশন করেন দেশ থেকে আমদানি করা পোশাক ও দেশীয় পণ্য। এছাড়া খাবারের স্টলে ছিল মুখরোচক দেশি খাবারের সমাহার। এবছর উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিশুরা মেলায় এসে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে। দিনব্যাপী স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী। নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।